আমি 2 বছর একটা জব করেছি, তারপরেই আমি আমার ব্যবসার দিকে আমি ঝুঁকে পড়লাম। বাংলাদেশিরা কুয়েতে এখন কেমন আছে নম্বরে? 2 লাখের কাছাকাছি বাঙালি আছে। কি বিদেশিদের সিটিজেনশিপ দেয়? না, বাংলাদেশ থেকে কোনো দক্ষ শ্রমিক তেমন একটা যায় না, মেজরিটি যায় ক্লিনার হিসেবে। কি ধরনের দক্ষতা যদি সে একটু শিখে? টেকনিক্যাল সাইডে যেসব দক্ষ শ্রমিকের দরকার হয় ওই রকম দক্ষ শ্রমিক আমাদের বাংলাদেশ থেকে যায় না। ওই জায়গাগুলো সবগুলো মনে করেন ইন্ডিয়ানদের দখলেই আছে। ওখানে আমাদের প্রচুর বাংলাদেশি ড্রাইভার ছিল, এখন সব বাসগুলো ড্রাইভার হয়ে গেছে নেপালি ইন্ডিয়ানরা। 80% মনে করেন যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সব ইন্ডিয়ান। বাংলাদেশ থেকেও তো আমরা কি এগুলো এক্সপোর্ট করতে পারি না? আমাদের এই মাছ মাংস কুয়েত সিটিজেন খায় না, তো ওদের রেশনের যে চাউলটা ওটাই হলো বাসমতি, ইন্ডিয়া দিচ্ছে তাদের। কি ধরনের দক্ষতাটা থাকা দরকার? ভাষাটা তো অবশ্যই লাগবে আপনার, ভাষাটা তো আরবি দরকার, তাই না? আরবি দরকার, প্রাইমারি যেগুলো বিশেষ প্রয়োজনীয় ওই ভাষাগুলো শিখে যাওয়া উচিত। ভাষাটা শিখে গেলে তো তাদের মনে হয় আয়টাও বাড়ার সম্ভাবনা যায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কুয়েতে কি কনস্ট্রাকশনের ডিমান্ডটা নাই? ওইখানে কনস্ট্রাকশনে বেশিরভাগ লেবারগুলা বা যারা কাজ করে ওরা সবাই ইজিপশিয়ান। কেউ যদি ওখানে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদের জন্য আপনার পরামর্শটা কি? কুয়েতে আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন না, আপনি এমপ্লয়ি হতে পারবেন। ও, পার্টনারশিপে ওনারশিপ হবে না? পার্টনারশিপ করা যায় এখন, সেটা ওই যে এমওইউ করে নেবেন, সেখানেও ওর 51 আপনার 49। বাংলাদেশেও কি আপনার ব্যবসা বাণিজ্য আছে? এখানে আমার শিপিং লাইন্স বিজনেস ব্যবসা আছে। এই সফলতার আসলে কারণটা কি? আমার নিজের প্রচেষ্টা। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্স টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। বাবু টিউশন ফিসটা নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এবার মিস্টার মঞ্জুর হোসেন ভুইয়া, কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। দর্শক, আমরা বিভিন্ন পর্বেই আলোচনা করে থাকি যে আসলে ডায়াসপোরারা বাংলাদেশের যারা বিভিন্ন দেশে আছে তারা কেমন আছে। অনেক সময় আমরা দেখি যাওয়ার সময়ও তারা অনেকভাবে স্ট্রাগল করে, প্রতারিত হয়। তো মঞ্জুর হোসেন ভাই 34 বছর আছেন কুয়েতে, তো সেখানে উনি ব্যবসা করছেন, কুয়েতে বাংলাদেশে বিভিন্নভাবেই করছেন। তো আমরা মঞ্জুর হোসেন ভাইয়ের সঙ্গে আলোচনা করব দর্শক, আসলে ওনার অভিজ্ঞতা থেকেই আসলে কিভাবে বাংলাদেশিরা সেখানে যেতে পারে, যারা আছে তারা ভালো থাকতে পারে। তো এই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। মঞ্জুর ভাই, স্বাগতম আপনাকে টিভিএসে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আমাদের সাথে আপনি যুক্ত হতে পেরেছেন। তো মঞ্জুর ভাই, যেটা বলছিলাম যে একটু সংক্ষেপে যদি শুনি, আপনি কুয়েতে আসলে কবে গেলেন, কেন গেলেন, এখন ব্যবসা করছেন, সেটা আসলে কিভাবে ব্যবসাটা শুরু করলেন, এইসব একটু। আমি আসলে 91-এই প্রথম কুয়েতে যাই, 91 মানে নভেম্বরের দিকে। রাইট, তখন তো একটা ইরাক যুদ্ধের পরে যখন কুয়েত পুনর্গঠন হচ্ছিল তখনই আমি কুয়েতে যাই। তো যাওয়ার পরে আমি 2 বছর একটা জব করেছি, তারপরেই আমি আমার ব্যবসার দিকে আমি ঝুঁকে পড়লাম। প্রথমে আমি ফ্লাইং ব্যবসা করতাম, একটা মাল ক্রয় করতাম, আবার জায়গায় বিক্রি করতাম, এভাবে। তো এভাবে মানে বাড়তে 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 আমার আজকের এই অবস্থান। এদিকে 2001 সালের দিকে আমাদের বাংলাদেশি কিছু ড্রাই পণ্য আমি আমদানি করা শুরু করি কুয়েতে। প্রথমে করেছিলাম আমি প্রাণ কোম্পানির সাথে, প্রায় 5 বছর ওদের সাথে। হ্যাঁ, প্রাণের যেই স্পাইসেস মুডি, হ্যাঁ। তো প্রায় 5 বছর পরে কারণবশত প্রাণের সাথে আমার ব্যবসাটা আগে বাড়েনি, ওখানে আমি বন্ধ। পরে আমি প্রেসের থেকে মাল নিয়ে গেছি নিজস্বভাবে কিছু কইরা, ওটা এখনো চলমান আছে আমার। রাইট, এটা তো বিভিন্ন কোম্পানির স্কয়ার আর যারা আছে কমোডিটিতে সবারই এই ধরনের এটার মার্কেট তো বাংলাদেশিরাই এবং কি সেই সাথে কলকাতার বাঙালিরাও আমাদের বাংলাদেশি পণ্য একই রকমের ফুড খায়, পাকিস্তানিরাও স্পাইস খায়, জি অনেক ব্যবহার করে। তো আপনার ওখানে এখন ধরেন যে আপনার কি, আপনি যেহেতু অনেকটা সময় বাংলাদেশেও থাকেন, তো কর্মচারীরা কি এই ব্যবসাটা এখন রান করে? হ্যাঁ, আমার কর্মচারীরা রান করতেছে, আমি সর্বক্ষণ টেলিফোনে মনিটর করতেছি, মানে যে কোনো কিছু প্রয়োজন হলে ওরা আমার সাথে যোগাযোগ করে, যেটা করা দরকার করতে চলতেছে। রাইট, এই যে বাংলাদেশিরা কুয়েতে এখন কেমন আছে নাম্বারে বলতে আপনি কি সংখ্যার দিকে বলছেন? সংখ্যার দিকে এখন বাঙালিরা মানে প্রায় 3-4-এ চলে গেছে।
3-4 লাখ না না, মানে স্তরে যদি নাম্বারে, বলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ ওখানে Position-এ। সবচাইতে সংখ্যাগরিষ্ঠ হইল ইন্ডিয়ান। সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়ান ইদানিং প্রচুর নেপালি চলে গেছে কুয়েতে। নেপালি। হ্যাঁ, আমাদের বাংলাদেশিদের বিষয় তো দীর্ঘদিন বন্ধ। আচ্ছা আচ্ছা। এই এইবার এই যে ইসরায়েলের ক্রাইসিসের আগে বিষয় ওপেন করছিল ওরা, হ্যাঁ, হ্যাঁ। করার পরে ভালোই মোটামুটি প্রায় 20-30 হাজারের মতো বিষয় বাংলাদেশিদের ইস্যু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আবার ইসরায়েল ক্রাইসিসে এখন আবার বন্ধ, আচ্ছা আচ্ছা। এই অবস্থা আর কি। না, ওখানে কি ধরেন যে কি 1 লাখ 2 লাখ বাংলাদেশি কত? অ্যারাউন্ড 2 লাখের কাছাকাছি বাঙালি আচ্ছা আছে। আচ্ছা, অ্যারাউন্ড 2 লাখের হ্যাঁ, 2 কাছাকাছি। লাখের কাছাকাছি আছে। অরিজিনাল কুয়েতি সিটিজেন মানে কুয়েতি কেমন? অরিজিনাল কুয়েতিদের সংখ্যা এখন প্রায় 15 লাখে পৌঁছাইছে, 15 যেটা আগে মাত্র 5-7 লাখ ছিল, এখন প্রায় 15 লাখ কুয়েতি সিটিজেন আছে। তো ওখানে ওরা কি বিদেশিদের সিটিজেনশিপ দেয়? না, আচ্ছা, ওখানে কখনোই আপনি সিটিজেনশিপ পাবেন না, কোনো দেশেরই না? কোনো দেশেরই না। আচ্ছা। ওখানে ধরেন আমরা প্রবাসী আছে কুয়েতে অ্যারাউন্ড 30 লাখের উপরে, হুম হুম। তাদের সিটিজেনের চাইতে দ্বিগুণ। এই যে বলছিলেন আপনি যে ভিসা বন্ধ, তো কুয়েতে আসলে ধরেন যে এটাই যে বাংলাদেশি যারা ওখানে যেতে চায়, হুম হুম। তো অনেকে অনেক সময় তো আমরা দেখি যে বিভিন্ন মিডলম্যানের মাধ্যমে যায়, তারা অনেকভাবে আসলে বেশি টাকা খরচ করে যায়, প্রতারিত হয়। তো কুয়েতে যাওয়া কি বাংলাদেশিদের ক্ষেত্রে এরকম হয়? এখানে আসলে প্রেক্ষাপটগুলো বিভিন্নভাবে ক্রিয়েট হয়। যেমন আমাদের এখান বাংলাদেশ থেকে কোনো দক্ষ শ্রমিক তেমন একটা যায় না। আচ্ছা যারা যায় আপনার মেজরিটি যায় ক্লিনিং কোম্পানিতে ক্লিনার হিসেবে, আচ্ছা। হাসপাতাল ক্লিনার, রোড ক্লিনার, হ্যাঁ হ্যাঁ। এইরকম মানে ক্লিনার হিসাবেই যায়। তো ক্লিনার হিসাবে যখন যায় ওইখানে দেখা যায় যে ওই ক্লিনিং কোম্পানিতে কোনো ভালো একটা পোস্টে একজন বাঙালি আছে, হ্যাঁ ওইখানে ইজিপশিয়ানরা আছে। হ্যাঁ। তো ওই হাত বদলাইতে প্রথমে কুয়েতিরে কিছু একটা অ্যামাউন্ট দিতে হয়, হ্যাঁ। তারপর ইজিপশিয়ান তার পকেট ভরবে, তারপরে যে বাঙালি আছে ও খাবে, তারপরে আসেন এবার ট্রাভেল এজেন্টগুলা। হ্যাঁ। তো এই বিভিন্ন ধাপ ক্রস করতে করতে দেখা যায় যে একটা ক্লিনিং কোম্পানির বিষয় 9 লাখ 10 লাখ 12 লাখ পর্যন্ত পড়ে যায়। My তো God. যাদের মনে করেন আত্মীয় স্বজন কাছের কেউ ওখানে কুয়েতে আছে, তারা হয়তো খরচ করে গেলেও তারা মোটামুটি ভালো গেইন করে ফেলে। ধরেন এই যে অদক্ষ কথা বলছিলেন, অদক্ষতা, যে এটাও হয়তো একটা কারণ যে আসলে তারা জানে না, তাদের ওই স্কিলটাও নাই যে কি করবে, তারপরে কিভাবে যাবে। তো এখানে কি ধরনের দক্ষতা যদি সে একটু শিখে কোনো কিছু যায়, তার জন্য যেতেও সুবিধা হয়, কাজ পেতেও সুবিধা হয়? মিডল ইস্টে যেই যাবে প্রথম হলো যে কি আপনি ভাষাগতভাবে দুর্বল। আপনি যদি কোথাও আপনি ফ্রন্ট ডেস্কে যদি বসতে চান তাহলে তো আপনাকে কথা বলতে হবে, অবশ্যই। তো আপনি তো কথাই জানেন না। আর সেই সাথে মনে করেন ওইখানে যেই টেকনিক্যাল সাইডে যেই সব দক্ষ শ্রমিকের দরকার হয়, ওই রকম দক্ষ শ্রমিক আমাদের বাংলাদেশ থেকে যায় না। আচ্ছা। ওই জায়গাগুলা সবগুলা মনে করেন ইন্ডিয়ানদের দখলেই আছে, পাকিস্তানিদের দখলেই আছে। তো আমাদের বাঙালিরা যাও 2-4 জন যায়, ওইখানে যাওয়ার পরে সে হয়তো কোনো একটা ওয়ে নিয়া সে একটু ভালো পোস্টে যাইয়া বসতে পারছে, কিন্তু সরাসরি এখান থেকে যায় না। এবং সরাসরি ওইসব পোস্টগুলা আসলে তো গভর্নমেন্টলি কন্ট্রাক্ট হয়, যেহেতু কুয়েতে তো মনে করেন কোনো রকমের ওদের নিজস্ব বলতে কিছুই নেই, একমাত্র তেল ছাড়া। আচ্ছা আচ্ছা। তো ওখানে অয়েল ফিল্ডে কাজ করার মতো ওই রকম দক্ষ লোক আমাদের দেশে নেই। আমার একটা ফ্রেন্ড আছে, ও ইঞ্জিনিয়ার, একটা ড্রিলিং কোম্পানিতে ইঞ্জিনিয়ার প্লাস ম্যানেজিং ডিরেক্টর। তো এখন ওই রকম শিক্ষিত বা এর ইঞ্জিনিয়ার লেভেলের লোক বাংলাদেশের খুবই কম। বাংলাদেশ ইঞ্জিনিয়ার আবার ইউরোপ আমেরিকাতে তারা চলে যায় বেশি। তো এই যে আপনি ধরেন যে কিন্তু সেবা খাত, আপনি সেটা ব্যাংকিং বলেন, এডুকেশন বলেন, বিভিন্ন যে সার্ভিস, এই যে টেলিকম, অনেক ধরনের সেবা খাত আছে। এই যে আপনার ট্রান্সপোর্টেশন, পরিবহন, তো সেই সব জায়গা বাংলাদেশিরা ধরেন যে সুপারভাইজারি রোল, কেউ ম্যানেজার, এরকম। আগে কুয়েতের যেই ট্রান্সপোর্ট বলতে আমরা যে বাস যদি ধরেন সরকারি, ওইখানে তো তখন প্রাইভেট কোনো বাসই ছিল না, শুধু গভর্নমেন্টের একটাই বাস ছিল, কেভিটিসি। ওখানে আমাদের প্রচুর বাংলাদেশি ড্রাইভার ছিল, তাদের বেতনও ভালো ছিল। তো একটা সময় ভিসা বন্ধ হওয়ার পরে এখন সব বাসগুলোর ড্রাইভার হয়ে গেছে নেপালি, ইন্ডিয়ানরা, বাংলাদেশে আর
পরে আর যায় নাই, ওগুলো তো গভর্নমেন্টলি চুক্তি হয়, কোম্পানি নিয়ে যায়। তো সেবা খাতে বললে সব জায়গায় তো এখন মনে করেন ইন্ডিয়ানরা আমাদের অনেক আগের, এবং কি ওরা কুয়েতও একরকম ইন্ডিয়ার উপরে নির্ভরশীল। চাউল ইন্ডিয়ার, তারপরে পোশাক হইতে শুরু করে আপনি যাই দেখবেন ওখানে ভেজিটেবল 80% মনে করেন যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সব ইন্ডিয়ার। কুয়েত চাইলেও ইন্ডিয়ার ভিসা বন্ধ করতে পারবে না। আমাদের বাংলাদেশ থেকেও তো আমরা কি এগুলো এক্সপোর্ট করতে পারি না? আপনি তো যেহেতু ব্যবসা করেন, ধরেন যে আমাদের মাছ মাংস সবজি, আমাদের এই মাছ মাংস কুয়েত সিটিজেন খায় না। আচ্ছা, কুয়েত সিটিজেনদের মনে করেন প্রধান খাদ্য যদি বলেন ফ্রোজেন মুরগি আর হইলো যে কি আপনার চাউল, সে সাথে ওরা রুটির উপর একটু বেশি নির্ভরশীল, ইদানিং চাউল খাচ্ছে। তো ওদের রেশনের যে চাউলটা ওটাই হলো বাসমতি, ইন্ডিয়া দিচ্ছে তাদেরকে। আচ্ছা আচ্ছা। তো এখন যদি মনে করেন ওরা ইন্ডিয়ার সাথে যদি কোনো খারাপ সম্পর্কে যায়, তো ইন্ডিয়া যদি কালকে তাদের চালই বন্ধ করে দেয় তখন কি করবে, কোথায় যাবে? আচ্ছা আচ্ছা। ওরা যে চাল খাওয়া শিখছে ওই চাউল তো আর কোনো দেশে হয় না। আপনি থাইল্যান্ডে যাবেন ওখানে পাইবেন থিকি রাইস, বার্মার কাছে নাই। তো চাউলটা তো মেইনলি আছে ইন্ডিয়ার পাকিস্তানের কাছে। পাকিস্তানও এখন আগের পজিশনে নাই, পাকিস্তানের কমপ্লিট চালগুলো চলে যায় ইন্ডিয়ায়। ইন্ডিয়ান কোম্পানিগুলো পুরো মিডল ইস্টকে আপনার নিত্য প্রয়োজনীয় খাদ্য থেকে শুরু করে সব কিছু দিচ্ছে, যার জন্যে সব জায়গায় ইন্ডিয়ানরা ভালো পোস্টে আছে। এবং কি আপনি যখন একটা ভালো জায়গায় থাকবেন আপনি চেষ্টা করবেন আপনার রিলেটিভদেরকে ওখানে আনলে ঢুকানোর জন্য, আমাকে তো নেবেন না। তো সেম এই কারণেই বলছি যে ধরেন যে বাংলাদেশিরা কেন ওই লেভেলে, ম্যানেজারিয়াল লেভেল বা টপ লেভেলে যেতে পারে না। আসলে বাংলাদেশিদের ধরেন যে দক্ষতার নিয়ে যে যাওয়া দরকার, কি ধরনের দক্ষতাটা একদম থাকা দরকার, যে মিনিমাম দক্ষতা বলতে এখন আপনি যদি মনে করেন যে এক্সচেঞ্জ গুলা যে আমরা যেটা বলছিলেন যে ধরেন যে ভাষা, হ্যাঁ ভাষাটা তো অবশ্যই লাগবে। আপনি যদি কথা বলতে না পারেন, আপনি ফ্রন্ট ডেস্কে বসছেন, এখন ওখানে তো সবাই বাঙালি আসবে না, ভাষাটা তো আরবি দরকার, তাই না? আরবি দরকার। এটা মিডল ইস্টেই তো কুয়েত, কাতার, সৌদি আরব, ইউএই। তো এই যে আরবি ভাষা, আমরা তো মুসলমান, 90-92% এই দেশে মুসলমান। ছোট সময়ে আমরা কিন্তু হুজুরের কাছে আরবিও সবাই পড়ি, কিন্তু আসলে এই যে ভাষাটা আমরা শিখতে পারি না। তো কিভাবে আসলে শেখা যায়? আপনার এই যে একটা 35 বছর অলমোস্ট আপনি থাকেন, আপনার পরামর্শ কি? আমার ভাষা শেখার পিছনে আমি খুব ভালো আরবি বলতে পারি। এটার একটি মাত্র কারণ হইলো আমি প্রথমে যাওয়ার পর থেকে আজকে পর্যন্ত কুয়েতিদের সাথে আমার রিলেশন, তখন বাধ্য হয়ে আমাকে শিখতে হয়েছে। আর আমাদের দেশ থেকে যারা যায় তাদের প্রতি আমার মনে হয় সরকারেরও একটু সচেতন হওয়া উচিত, যে একটা লোক যখন একটা নতুন দেশে ভিন্ন ভাষাতে যাবে তাকে তো প্রাইমারি যেগুলো বিশেষ প্রয়োজনীয় ওই ভাষাগুলো শিখে যাওয়া উচিত। আপনি যেটা বলতে চাইছেন, আমরা ছোটবেলায় মুক্তবে গেছি, আরবি পড়েছি, কিন্তু আরবি পড়ে তো আমরা বুঝি নাই যে এটা অর্থটা কি। আমি আরবি পড়তে পারি, শেখানো হয় না, তার অর্থ জানি না, ওভাবে তো শেখানো হয় না। আর আপনি এখন একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে যেই ছেলেগুলা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসে তারা যেরকম ইংলিশে সচ্ছল বা কথা বলতে পারে, বাংলা মিডিয়ামরা পারে না। রাইট। তো বুঝতে পারে, কমিউনিকেট তো ধরেন যে করা যাবে, তার মানে অনেকটা পিছেই থাকে। তো তো এখন ইন্ডিয়ানদের বেলায় ওরা আমাদের চাইতে এত অ্যাডভান্স হওয়ার আরো কিছু কারণ আছে, যেমন মাদ্রাজ বা বিভিন্ন এলাকার ওরা ওখানে হিন্দি ভাষায় বলে না, ওদের কথাবার্তাগুলো ইংলিশে বলে। তো যার জন্য ওরা যখন মানে মিডল ইস্টের যেখানে যাক, অফিসে তো ইংলিশ সবকিছু ইংলিশে লেখে, আরবি তো খুব কমে গেছে এখন। তো যার জন্য ওরা আমাদের চাইতে আগেই আছে। আর আমাদের এখান থেকে ওইরকম মানে যারা একটু সুশিক্ষিত হয়ে যায় তারা মিডল ইস্ট যায় না, তারা সবাই আমেরিকার, ইউরোপ চলে যায়। তো মিডল ইস্টে আমরা যারা আছি ভাষার দিকেও আমরা অনেক পিছনে। ধরেন কুয়েতে এখন 2 লাখ বাঙালি থাকলে আপনি ওখানে দেখবেন যে হয়তো 5-7 হাজার পাবেন যারা ভালো আরবি বলতে পারে, আর অনেকে আছে যে 10 বছর 12 বছর হয়ে গেছে সে এখনো আরবির কিছুই জানে না। আচ্ছা, এমনও আছে। তো এই যে আপনার ধরেন যে একদম যেটা বলছিলেন যে সরকার কিছু করা, সরকার কিভাবে কি করলে আসলে এটা হতে পারে? এখানে তো এখন ইদানিং সরকার চালু করছে যে যাওয়ার আগে তাদেরকে 2 দিন নাকি 3 দিনের একটা ট্রেনিং দেয় আরবি শেখায়। তো এটাও দেখা যায় যে ওই যে যার ট্রেনিং দেওয়ার দরকার সে দেয় না, অন্য কেউ দিয়ে দেয়। আচ্ছা। তো
তো যার কারণে আমরা এটাও শুনেছি যে যারা যাবে তারা ট্রেনিংটাও নিতে চায় না। এটা যদি সে 500 টাকা ফিস হয় এনরোল করে, হ্যাঁ সে আসলে সেও শিখতে চায় না। আপনার কি যে যারা যেতে চায় তাদের জন্য পরামর্শটা কি? আমার পরামর্শ হলো যারাই মিডল ইস্টে যাবে তাদের অ্যাটলিস্ট অন্তত ট্রেনিং এর বাইরেও এখানে তো আরবি শিখার অনেক বই পাওয়া যায়, অন্তত আপনার দৈনন্দিন প্রয়োজনগুলো ইউটিউবে আপনি শিখতে পারেন, ইউটিউবে শিখতে পারেন। দৈনন্দিন প্রয়োজন যেমন আমরা যেগুলো ইংলিশে আসো বা যাও এইরকম প্রয়োজনীয় শব্দগুলো যদি শিখে যায় তাহলে সে আটকাবে না। হ্যাঁ, ধন্যবাদ কাউকে বলা, হ্যাঁ যেটা আরবিতে কি বলে। আপনি একটা দোকানে গেছেন কোনো একটা জিনিস কিনবেন, তো এখন দেখা গেছে দোকানের ওই সেলসম্যানটা ইজিপশিয়ান বা সিরিয়ান বা আরবিক, তার ভাষা আরবিক। তো আপনি যদি আপনার মানে ন্যূনতম প্রয়োজনীয় জিনিসগুলো যদি দাম কত শিখে যান, হ্যাঁ এটার দাম কত, এটার দাম কত, বা আমাকে এখান থেকে হাফ কেজি দাও, যেগুলো বিশেষ প্রয়োজন, এই জিনিসগুলো যদি শিখে যায় তাহলে সে আটকাবে না। এবং এই ভাষাটা শিখে গেলে তো তাদের মনে হয় আয়টাও বাড়ার সম্ভাবনা যায়। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনি এখন এক জায়গায় বোবার মতো দাঁড়িয়ে আছেন, মনে করেন আপনি এখন ফ্রি, আপনার কোনো কাজ নাই, আপনি কিন্তু কাজ খুঁজতেছেন, কিন্তু আপনি মুখ দিয়ে বলতে পারতেছেন না। একজন আপনার, ওরও আপনাকে দরকার, কিন্তু সে আপনাকে বললে আপনি বুঝতেছেন না, তাহলে আপনি পিছিয়েই পড়বেন। রাইট। এবং কি কাজ চাই, ও কি জানে? হ্যাঁ, ও তো কথাই জানে না, ও কি জানে সেটা কিভাবে বুঝাবে? আচ্ছা, কনস্ট্রাকশন সেক্টর আমরা দেখছি যে এন্টার মিডল ইস্টে বাংলাদেশিরা একটা যেটা বলছিলেন যে কুয়েতে ক্লিনিং এই লেভেলে, তো কনস্ট্রাকশনেও বাংলাদেশিরা কাজ করে। কুয়েতে কি কনস্ট্রাকশনের ডিমান্ডটা নাই? কুয়েতে কনস্ট্রাকশনের ডিমান্ড আছে, তবে ওইখানে কনস্ট্রাকশনে বেশিরভাগ লেবারগুলা বা যারা কাজ করে ওরা সবাই ইজিপশিয়ান। আচ্ছা, আমাদের এখান থেকে ওইরকম কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার বা ওইরকম দক্ষ কনস্ট্রাকশন শ্রমিক যায়নি। তাই? আচ্ছা, শ্রমিক তো ধরেন যে আমরা জানি যে সৌদি আরব বা দুবাই যেসব জায়গা শারজা প্রচুর কনস্ট্রাকশনের ওয়ার্কার আছে বাংলাদেশি, আমাদের কুয়েতে নেই। কুয়েতে নাই না? আমাদের দেশে যে বিল্ডিংটা বানাইতে আপনার 2 বছর লাগবে, ওদের 6 মাসে শেষ। রাইট। অনেক ইকুইপমেন্ট এগুলো চলে আসছে, হেভি ইকুইপমেন্ট। তো মঞ্জুর ভাই, আপনি বাংলাদেশ থেকে কুয়েতে গেলেন, ব্যবসা বাণিজ্য করলেন, আপনি বাংলাদেশেও কি আপনার ব্যবসা বাণিজ্য আছে? জি, আমার বাংলাদেশে ব্যবসা বাণিজ্য। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে আমি চিটং এ সেটেল, আমার বাড়ি চিটং, ফ্যামিলি চিটং এ। এখানে আমার শিপিং লাইন্স বিজনেস ব্যবসা আছে। আমার ইনল্যান্ড ভেসেল আছে আমার কাছে 4টা। আচ্ছা আচ্ছা। তো এখানে মতিঝিলে আমার একটা অফিসও আছে, ওকে, চিটং এ অফিস আছে। এখানে আমার ধরেন অফিসের স্টাফ আছে 3 জন, আর জাহাজের স্টাফ তো আছেই। রাইট। এবং কুয়েতে তো আপনার স্টাফ আছে কয়জন? হ্যাঁ, কুয়েতে আমার 5 জন স্টাফ আছে। আচ্ছা, গুড। তো আপনি এই যে বাংলাদেশে এবং কুয়েতে বোথ একটা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, তো আপনার আসলে এই যে আপনি কি মনে করেন যে কুয়েত যাওয়াটাই, সবাই তো সফল হতে পারে না, আপনার আসলে এই যে আপনি একজন সাকসেসফুল বলা যেতে পারে যে ব্যবসা করছেন কুয়েত বাংলাদেশ মিলে, ভালো করছেন, তো এই সফলতার আসলে কারণটা কি? সবাই তো পারে না। আমি বলবো সফলতার প্রথমে আমার নিজের প্রচেষ্টা। আমি পরিশ্রম করছি, এটার পিছনে আমি সময় দিচ্ছি, তারপরে বাকিটা লাক আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, আর কিছুই না। রাইট। এবং কেউ যদি ধরেন যে কুয়েতে অনেক 2 লাখের মতো বাংলাদেশি যদি থাকে, কেউ যদি ওখানে ব্যবসা বাণিজ্য করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শটা কি, যে তাদের কি কি আসলে দেখতে হবে, বুঝতে হবে? তো আমরা এই প্রশ্নটা দিয়ে শেষ করব। আসলে কুয়েতে তো ব্যবসা অনেকেই করতেছে না, অনেকেই নিজের দোকান আছে করতেছে, কিন্তু এখানে কিছু আইনি জটিলতা আছে। যেমন কুয়েতে আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন না, আপনি এমপ্লয়ি হতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওখানের সিটিজেন আপনার স্পন্সর হতে হবে, ওই স্পন্সরের আপনি একজন এমপ্লয়ি হতে পারবেন। ও, পার্টনারশিপে ওনারশিপ হবে না? পার্টনারশিপ করা যায় এখন, সেটা ওই যে এমওইউ করে নেবেন, সেখানেও ওর 51 আপনার 49, অথচ দেখা গেছে যে পুরো পুঁজিটাই আপনার। আচ্ছা। কিন্তু লিগালি ভাবে, আইনগতভাবে কুয়েতে আপনার 51 এর মালিক, আপনি 49 এর পর্যন্ত থাকতে পারবেন। মানে কেউ যদি একটা দোকান, মুদি দোকান চালাইতে চায়, সেক্ষেত্রেও একই সব। ওদের ওখানে আপনি কোনো কিছুরই মালিক হতে পারবেন না। আচ্ছা আচ্ছা। এবং কি অনেকগুলা মনে করেন দোকান যেগুলো আছে, যেগুলো তাদের ওই মিনিস্ট্রির মাধ্যমে,
ওই দোকানও আপনার নামে কোনো কন্ট্রাক্ট হবে না, একজন সিটিজেন লাগবে। আর কিন্তু দোকানটা তো আমারই ভাড়া দিতে হবে, কর্মচারীর বেতন সবই আমার করতে হবে, সবই আপনার করতে হবে, কিন্তু 51% মালিকানা ওদের থাকবে, কুয়েতের থাকবে। আচ্ছা, মানে ওখানে এক কথায় বলা যায় যদি আপনার স্পন্সর ভালো হয় আপনি লাকি, আপনি গেইন করবেন। আর যদি ভালো স্পন্সর না পড়ে সেক্ষেত্রে আপনি দুর্ভাগ্য, আর কিছু ঝামেলা হতে পারে। রাইট, তো এগুলো আসলে দেখতে হবে যারা কেউ ব্যবসা বাণিজ্য যারা করছে এবং সামনে করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ, এবং আমরা আশা করি আসলে দর্শক এটা দেখবে, বুঝবে, বুঝে শুনে তারা এটা করবে। মঞ্জুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এর সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সাজ্জাদ। থ্যাংক ইউ। কারেন্ট বিলটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা আলোচনা করলাম মঞ্জুর হোসেন ভূঁইয়ার সঙ্গে, কুয়েত প্রবাসী ব্যবসায়ী। তার আসলে তার ব্যবসার আমরা গল্পটাও শুনলাম। কুয়েতে বাংলাদেশে দুই দেশেই ব্যবসা করছেন, সফল হয়েছেন। সো দর্শক, ওনার কিছু পরামর্শ আছে, আপনারা যারা ব্যবসা করতে চান, কুয়েতে যেতে চান, আসলে কি করতে হবে, ভাষাটা শেখা কেন জরুরি সেটা বললেন। আপনার আসলে আয় ইনকামও বাড়তে পারে কি করলে। আমরা বিভিন্ন দিকে আলোচনা করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।